আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছো। আজকে একটা শুক্রবার সকালে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। আজকে যে কবিতাটা আমরা পড়ব, কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। এবং বলাই বাহুল্য, এই বিদ্রোহী কবিতাটা বেশ কঠিন একটা কবিতা। অন্য বেশিরভাগ টপিক পড়ানোর সময় আমি আগেই বলি যে আসলে টপিকটা খুব একটা কঠিন না, তোমরা যতটা মনে করো। কিন্তু আজকে আমি আগেই বলছি যে কবিতা কিন্তু একটু কঠিন। এই কঠিন বলার কারণ হচ্ছে যে তোমরা যাতে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? সো আমি একটু দেখি যে কারা কারা অলরেডি আমাদের সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো, আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? আচ্ছা, সো তোমরা লিখে জানাও যে কে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে জয়েন করেছো। আমি একটু দেখে নেই ইন দ্য মিন টাইম যে তোমরা কারা কারা কমেন্ট করে আমাদের সাথে যোগ দিয়েছো আজকের ক্লাসটাতে। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বদিউজ্জামান, তারপর হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল আলী, তামিম ইসলাম, জিহান, মাজজুহা দিহা, তারপর হচ্ছে রকিবুল হাসান মুন্না, চৌমুহনী সরকারি এস এ কলেজ নোয়াখালী থেকে, নাহিদা ইসলাম ডেল্টা ডিগ্রি কলেজ থেকে বগুড়া থেকে, নাইম জয়েন করেছো, মাহফুজা দিয়া, ঠিক আছে। সো অনেকেই কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলেছে। তো আমরা আগের ক্লাসটাতে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অনেক বেশি পরিচিত কবি বা সাহিত্যিককে নিয়ে কথাবার্তা বলি, তখন আসলে আমাদের জন্য আবার নতুন করে তাদের যে কবি পরিচিতিটা আছে বা লেখক পরিচিতিটা আছে, অর্থাৎ তাদের যে জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যাবলী বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের জানতে হয় এবং পড়তে হয়, সেটা নতুন করে আমাদের পড়তে হয় না। এই একটা সুবিধা কিন্তু আছে। তো এই একই সুবিধাটা আমরা সোনার কবিতাটা যখন পড়েছি তখন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও যেমন পেয়েছি, আমরা কিন্তু এই একই সুবিধাটা এই কবিতার যিনি কবি তার ক্ষেত্রে পাবো। তো তোমাদের জন্য আজকের প্রথম কুইক কুইজ, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতাটা কার লেখা, বিদ্রোহী কবিতাটা কে লিখেছেন? বলো দেখি, বিদ্রোহী কবিতাটা কে লিখেছেন? অলরেডি প্রায় 70 জন বন্ধু আমাদের সাথে জয়েন করে ফেলেছো। বাকি বন্ধুদেরকেও তোমরা মেনশন করে ডাক দাও। এই একটা চমৎকার ক্লাস যাতে তাদের মিস না হয়ে যায়, তারা যাতে ঘুমিয়ে আজকের শুক্রবার সকালটা কাটিয়ে দিতে না পারে, জোর করে তাদেরকে ক্লাসে নিয়ে আসো দেখি। আচ্ছা, এই তো মোটামুটি সবাই আমরা জানি যে বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলাম লিখেছেন, কারণ কাজী নজরুল ইসলামকে বাই ডিফল্ট বলা হয়েছে বিদ্রোহী কবি। তো বিদ্রোহী নামের যদি কোনো কবিতা হয়ে থাকে, সেটার পেটেন্ট অবশ্যই কার, সেটার পেটেন্ট অবশ্যই বা কপিরাইট অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। তো আজকে আমরা কবিতাটা পড়বো। তো কবিতাটা পড়ার আগে এক নজরে একটু রিভাইজ করে দেখে নেই যে কাজী নজরুল ইসলামের যে ইনফরমেশনগুলো আমাদের জানার দরকার সেগুলো আমাদের মনে আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের জন্য, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন বলো তো দেখি, পারো কিনা? এরপরে আমরা একটু পয়েন্ট আকারে দেখব, কিন্তু তারপরও তোমরা একটু বলো যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন। দিয়া বলছে ভাইয়া আমার নাম ভুল বলেছে, এই যে ঠিক করে বললাম তো। অলরেডি মুন্না বলছে 1899 সাল, নাজিফা বলছে রিপা দেবনাথ। ওকে, তো মোটামুটি আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে। এখন বলো তো দেখি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? আবার কেউ বুদ্ধি করে বলো না যে হাসপাতালে জন্মগ্রহণ করেছেন বা হচ্ছে বিছানায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? একবার আমি একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে আমি একবার আমার একজন স্টুডেন্টকে পড়াচ্ছি, একটা কবিতা পড়িয়েছি। কবিতাটা পড়ানোর পরে তাকে হচ্ছে পাঠ পরিচিতিটা পড়তে দিয়েছি। তো পাঠ পরিচিতিটা পড়তে দিয়েছি কি দেই নাই, মানে মাত্র বললাম যে এই পাঠ পরিচিতিটা পড়ো, একদম মনে করো 1 মিনিটের মধ্যে সে রিডিং পড়ে আমাকে বলে যে ভাইয়া পড়া শেষ। তখন আমি বলতে আচ্ছা ঠিক আছে, দেখি কি পড়ছো। এরপরে বইটা ওর হাত থেকে নিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, বলো তো এই কবিতাটা কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? তখন আমার সেই স্টুডেন্ট উত্তর দিয়েছিল যে ভাইয়া উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে? সো এই ধরনের উত্তর হয়তোবা আমাদের জন্য খুবই খুবই হাস্যরসাত্মক, কিন্তু পরীক্ষায় যখন তোমরা এই ধরনের উত্তর দিবা তখন সেটা যে ফলাফল হবে সেটা খুব একটা হাস্যরসাত্মক হবে না, ঠিক আছে? আচ্ছা, ভারতের পশ্চিমবঙ্গে অনেকেই বলছো। সবচেয়ে অ্যাকুরেট উত্তর দিয়েছে হচ্ছে নাজিফা সুলতানা, বলছে যে পশ্চিমবঙ্গের 24 পরগনার চুরুলিয়া গ্রামে, পশ্চিমবঙ্গের 24 পরগনার চুরুলিয়া গ্রামে, হ্যাঁ। আচ্ছা, চুরুলিয়া গ্রামে পশ্চিমবঙ্গে অনেকগুলো, ঠিক আছে। এখন এই প্রশ্নটা তোমাদের মনে কখন আসছে যে আচ্ছা, এই যে কাজী নজরুল ইসলাম তিনি তো আমাদের দেশের জাতীয় কবি, খুবই ভালো কথা, কিন্তু তার জন্ম যদি পশ্চিমবঙ্গে হয় বা ভারতে হয় তাহলে তার নাগরিকত্বটা আসলে কোন দেশের বলো তো?
এই নাগরিকত্বের ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলো তো দেখি। নাগরিকত্ব, আচ্ছা, তুষার বলছে তার নাগরিকত্ব বাংলাদেশের। আহ, ফাইহুল ইসলাম তাইফুর বলছে দুই দেশেরই। রাজু আহমেদ বলছে বাংলাদেশ তাকে নাগরিকত্ব দিয়েছে। পুষ্প বলছে দুই দেশেরই, এক্স্যাক্টলি। তো জন্মসূত্রে কাজী নজরুল ইসলাম ছিলেন ভারতের নাগরিক, কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর আমরা যখন স্বাধীন হই তখন কাজী নজরুল ইসলামকে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির যে উপাধি দুটোই দেওয়া হয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, এই জায়গায় কনফিউজ হলে কিন্তু হবে না। ওকে, এখন তোমরা আমাকে বলো যে কাজী নজরুল ইসলামের মৃত্যুসাল কবে? কাজী নজরুল ইসলাম কবে মারা যান? কাজী নজরুল ইসলাম কবে মারা যান বলো তো দেখি, পারো কিনা? মেঘলা ইসলাম সবচেয়ে ব্রিলিয়ান্ট বলছে যে 1972 সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। নাদিফা সুলতানা বলছে 1974। আচ্ছা, 2 বছর কবির বয়স কমিয়ে দিয়েছে নাজিফা। প্রজ্ঞা বলছে 1976, তান্নি বলছে 76, বদিউজ্জামান শেখ বলছে 1976। ওরে বাবা, সবচেয়ে ব্রিলিয়ান্ট দেখি জাহানার আক্তার বলছে 1976 সালের 29 আগস্ট। মৌ বলছে 1976, নাফিও বলছে 1976 সালের 29 আগস্ট। ঠিক আছে, তো আমি মোটামুটি তার সম্পর্কে ইনফরমেশনগুলো আমরা হালকা করে রিভাইজ করে নিলাম, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে যে তথ্যগুলো জেনে এসেছি সেগুলো কতটুকু মনে আছে আমাদের, আমরা হালকা করে রিভাইজ করে নিলাম। আমরা এখন একটু তারপরও এক ঝলকে দেখি যে আমাদের কোনো কিছু মিস গেছে কিনা বা কোনো কিছু ভুল হয়েছে কিনা। ওকে, লেটস সি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি। আশা করি তোমরা কাজী নজরুল ইসলামকে সবাই এর পরবর্তীতে কখনো যদি কোনো ছবিতে দেখো চিনতে পারবা। তারপরে তো এই যে কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণ করেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1899 সালের 24-এ কত হবে বলো তো দেখি, 24-এ কত হবে? সিরাজুম মনির আখি বলছে এম আই লেট? অল্প একটু লেট, খুব একটা বেশি না। টেট্রামিথাইল হেক্সাইনট ক্যাটায়ন বলছে যে সুনাম করছি দেখা ভুল বললা। আচ্ছা, আসানুল হক বলছে আগস্ট। 24-এ আগস্ট মে কি বললা এটা? হায় হায় সর্বনাশ। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে 24-এ মে। কোথায় জন্মগ্রহণ করেন দেখি তো? তিনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তো এর চেয়েও ডিটেলস আমরা আসলে জানি, সেটা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তো কাজী নজরুল ইসলামের ব্যাপারে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যে কাজী নজরুল ইসলামের যে শৈশব, কৈশোর বা যৌবনকাল সেটাও কিন্তু খুবই দারিদ্র্যের মধ্যে, খুবই আর্থিক অনটনের মধ্যে কেটেছে। এই কারণে তিনি কিন্তু জীবনের যে স্ট্রাগলগুলো, জীবনের সেই স্ট্রাগলগুলো তিনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন যে খাবারের কষ্ট কীরকম হয় বা হচ্ছে অর্থের কষ্ট কীরকম হয়, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যালি বোঝার অভিজ্ঞতা আছে কাজী নজরুল ইসলামের। এই জন্যই কিন্তু তিনি বিদ্রোহী কবি, ঠিক আছে? আচ্ছা, বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়ান্নে এসে বলেছেন যে তিনি আসলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে পারেননি? বলো তো দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা এমন হয়েছে? তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় তিনি বলেছেন যে তিনি আসলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে পারেন নাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। ঐকতান। কে যেন বলছে, মৌ বলছে সোনার তরী না, সোনার তরী না। আরিফ আজাদ বলছে ঐকতান। মুন্না বলছে ঐকতান। তাফসি তানহা বলছে জানি না আসলে ঐকতান। হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো
রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ঐকতান কবিতাটা আছে সেই কবিতা এসে এক পর্যায়ে বলেছেন যে তিনি সারা জীবন যতই সাহিত্যকর্ম করেন না কেন তিনি আসলে দিন শেষে উঁচু শ্রেণীর সমাজের উচ্চতলার মানুষেরই প্রতিনিধিত্ব করেছেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে সম্ভব হয় নাই। একইভাবে উল্টাভাবে তোমরা যদি দেখো যে কাজী নজরুল ইসলাম কিন্তু সারা জীবন সমাজের নিচু শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কিন্তু সমাজের যে উঁচু শ্রেণীর মানুষ তাদের প্রতিনিধিত্ব তার পুরো সাহিত্য জীবনে কখনো করেন নাই বললেই বলা চলে। ঠিক আছে, তার মানে যদি আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা দুইজন মিলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সবসময় সমাজের নিচু শ্রেণীর মানুষের কথা বলেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় সমাজের উঁচু শ্রেণীর মানুষের কথা বলেছেন, বা তারা নিজ নিজ যে আর্থসামাজিক প্রেক্ষাপট বা নিজ নিজ যে সোশিও ইকোনমিক বাবল সেটারই কিন্তু তারা প্রতিনিধিত্ব করেছেন বা রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে তোমরা বলছো যে ভাইয়া বইতে 25শে মে দেওয়া, না 25শে মে হবে না। তোমরা যখনই তোমাদের এরকম কোনো কিছু নিয়ে কনফিউশন থাকবে তোমরা একটু নেটে সার্চ করে দেখবা। ঠিক আছে, একটু নেটে সার্চ করলেই দেখবা যে কাজী নজরুল ইসলামের জন্মসাল আসলে 1899 সালের 24শে মে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে এরপরে এখানে কিছু ঘটনা কাহিনী আছে, এগুলো তোমরা নিজেরা পড়বা, আলাদা করে পড়াচ্ছি না কারণ আজকের কবিতাটাই আমাদের প্রাইমারি কনসার্ন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি। তো তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে প্রথমে আমাদের জানতে হবে যে কাজী নজরুল ইসলাম কোন কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। একটার নাম হচ্ছে লাঙল, একটা হচ্ছে নবযুগ, ধূমকেতু। সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে ধূমকেতু, এরপর হচ্ছে নবযুগ, তারপর হচ্ছে লাঙল। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এইভাবে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে যে নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। তখন কিন্তু অপশনে লাঙ্গল থাকতে পারে, নবযুগ থাকতে পারে, ধূমকেতু থাকতে পারে। আবার আরও ক্রিটিক্যাল যদি তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন করতে চায় তাহলে কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে যে নিচের কোন পত্রিকাটির সম্পাদক কাজী নজরুল ইসলাম ছিলেন না। কারণ এখানে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা নাম দেওয়া আছে, লাঙল, নবযুগ, ধূমকেতু। তখন এই তিনটা বাদে যেইটার নাম দেওয়া থাকবে, যে পত্রিকাটার নাম দেওয়া থাকবে সেটা সবুজপত্র হতে পারে, তারপর শিশুপত্র হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, তখন কিন্তু সেই অপশনটাই হবে বেস্ট অ্যান্সার বা সেটাই হবে তোমাদের জন্য সঠিক উত্তর। ঠিক আছে, যে এই প্রশ্ন যদি করা হয় যে কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন না। ওকে, তারপরে দেখি। আচ্ছা, কে যেন বলছে যে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথের কমপ্লিট প্যাকেজ, দেখি ডিসকাউন্ট 25%। 11 তো শেষ, কিসের ডিসকাউন্ট এখন? আচ্ছা, তারপরে দেখি। তো তার রচিত বিখ্যাত কাব্যগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। আচ্ছা, তো এইগুলার মধ্যে এই যে সবগুলা কবিতার নাম আছে, কাব্যগ্রন্থের নাম আছে, তার মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্টে যদি ট্রিকি প্রশ্ন করতে চায় তাহলে তাহলে প্রশ্নটা দিবে হচ্ছে সন্ধ্যা এই কাব্যগ্রন্থটার নাম দিয়ে। কেন জানো? কারণ বাকি যতগুলা কাব্যগ্রন্থের নাম আছে, অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক কিংবা প্রলয় শিখা, সবগুলার নামের সাথেই কাজী নজরুল ইসলামের ক্যারেক্টারিস্টিক্সের একটা মিল আছে। বাকি সবগুলোর নাম আমরা পড়লেই বুঝি যে এটা মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। ঠিক আছে, তার বিদ্রোহ প্রকাশ করতে গিয়ে এটা হয়তোবা তিনি লিখেছেন, এটা কিন্তু আমরা সবসময় মনে করি বা বুঝি, আঁচ করতে পারি, গেস করতে পারি। কিন্তু সন্ধ্যা এটা একটু ইজি গোয়িং ওয়ার্ড বলে আরো যদি ফ্র্যাঙ্কলি বলি তাহলে বাকি যে সবগুলো শব্দ একটু কঠিন কঠিন, সবগুলো কাব্যগ্রন্থের নামই হালকা হালকা কঠিন কঠিন বা একটু অপ্রচলিত শব্দ, যেটা কিনা যে অপ্রচলিত শব্দ ব্যবহার করা কাজী নজরুল ইসলামের কবিতার অন্যতম একটা ফিচার, তাই তার কাব্যগ্রন্থের নামগুলো অনেকটা এরকম। এই কারণে তোমরা দেখবা তোমাদের এমসিকিউ যদি তোমাদের অ্যাডমিশন টেস্টে যদি ট্রিকি প্রশ্ন করতে যায় তাহলে নাম দিবে সন্ধ্যা থেকে। ঠিক আছে, কারণ বাকি যে কাব্যগ্রন্থগুলোর নাম আছে সেগুলো পড়লেই আমরা বুঝতে পারি এগুলো কার। সো সন্ধ্যা এইটা যেটা আছে এইটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু সহজ দেখে এটা একটু এই অপশনটা একটু সহজ দেখে এটা যদি পরীক্ষা দেয় তখন কিন্তু এটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তারপরে ওকে, তারপরে দেখি। তো কাজী নজরুল ইসলামকে ভারত হচ্ছে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে
এবং তিনি পরবর্তীতে জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালের 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে, মনে থাকবে কবে মারা গেছেন? 1976 সালের 29 আগস্ট, এবং মারা গেছেন কোথায়? ঢাকায়। এখন তোমাদের জন্য একটা কুইক কুইজ, দেখি তোমরা এটা পারো কিনা। এটা তোমাদের একটু জেনারেল নলেজের ব্যাপার। সেটা হচ্ছে যে কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ওকে, অনেকেই অনেকগুলো কমেন্ট করছো। দেখি তোমাদের কমেন্ট, দেখি তোমরা ডি ইউনিটে চান্স পাবা কিনা। এই প্রশ্ন যারা পারবা তাদের ডি ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা 10% বেশি বাকিদের চেয়ে। আচ্ছা, অনেকেই বলছো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এক্স্যাক্টলি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কবর। কারণ হচ্ছে তিনি তার একটা কবিতায় এই ধরনের একটা লাইন আছে যে তিনি ওই যে মসজিদের প্রাঙ্গণে যাতে তাকে কবর দেওয়া হয়, যাতে করে তিনি মৃত্যুর পরেও যাতে আজানের ধ্বনি শুনতে পারেন, এই ধরনের কিন্তু একটা কবিতা কাজী নজরুল ইসলাম নিজেই লিখে গেছেন। ঠিক আছে, সাব্বির বিন তালেব তুষার বলছেন যে তুষারের উত্তর তো দেখবেন না, এত ঠান্ডা দেশে আছে নাকি? আচ্ছা, তো তোমরা যারা যারা এই পর্যন্ত উত্তরটা দিতে পেরেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, তাদের সবাইকে অভিনন্দন। তারা সবাই ডি ইউনিটের দৌড়ে বাকিদের চেয়ে হালকা একটু হলে এগিয়ে আছো। ঠিক আছে, তোমাদের আউট নলেজটা তোমাদের টেক্সট বই সীমাবদ্ধ না, তার চেয়ে একটু বেশি, এটা জেনে খুবই ভালো লাগলো। তো আমি যদি বলি যে এই অবস্থানটা মূলত কোথায়, সেটা হচ্ছে তোমরা যদি কখনো শাহবাগ মোড়ে নামো, শাহবাগ মোড় থেকে তোমরা যদি টিএসসির দিকে যেতে চাও, টিএসসির দিকে যদি যেতে চাও, বা হচ্ছে যে রাজু ভাস্কর্যের দিকে যদি যেতে চাও, তাহলে হচ্ছে শাহবাগ থেকে হেঁটে যখন তোমরা টিএসসির দিকে যাচ্ছ, হাতের ডানে তোমরা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের যে কবরস্থানটা সেটা দেখতে পাবা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি। এখন শুরু হয়ে গেল আমাদের কবিতাটার পালা। কবিতাটা একটু কঠিন, অবশ্যই আগেই বলেছি। তোমাদের সুবিধার জন্য আমি যে কাজটা করেছি, এটা যখন তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব তখন তোমরা নিজেরাও পেয়ে যাবা। সেটা হচ্ছে যে স্লাইডটা যখন দিয়ে দেবো তখন তোমরা এটা নিজেরাও পেয়ে যাবা। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা কঠিন শব্দের পাশে ব্র্যাকেট দিয়ে সেটার অর্থটা আমি লিখে দিয়েছি, যাতে করে তোমাদেরকে পড়ানোর পরে ইভেন ইফ আমি কি পড়িয়েছি সেটা যদি তোমরা ভুলেও যাও, যাতে তোমরা এই লেকচার শিটটা দেখে আবার মনে করতে পারো, এই লেকচার শিটটা দেখে যাতে আবার মনে করতে পারো যে আসলে কি ছিল, আসলে ওই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি। ঠিক আছে, খুশি? আচ্ছা, এখন দেখা যাক কবিতাটা আমরা একটু পড়ার চেষ্টা করি। বলবীর কাকে বলা হচ্ছে? বলবীর। ঠিক আছে, বলবীর বলতে যারা হচ্ছে সামর্থ্যবান বা যারা হচ্ছে বীর পুরুষ তাদেরকে সম্বোধন করা হচ্ছে। বলবীর, বল উন্নত মম শির। ঠিক আছে, উন্নত মানে কি জানো? উন্নত মানে হচ্ছে উঁচু। আচ্ছা তারা উন্নত মানে আসলে এখানে ডেভেলপ না, আমি এইটার অর্থটাও তোমাদের একটু লিখে দেই, নাহলে তোমরা এটা আবার গুলিয়ে ফেলতে পারো যে উন্নত মানে কি ডেভেলপ নাকি। ঠিক আছে, আচ্ছা সবাই খুশি? ওকে, সবাই বলছে, সাদিয়া কবির বলছে খুশি, এসডি রাহুল বলছে খুশি। ঠিক আছে, ওকে। বলো বীর, বলো উন্নত মমশির। উন্নত মানে কি উঁচু, মম মানে হচ্ছে আমার। এইটা হচ্ছে ওই যে আমাদের একজন অভিনেত্রী আছেন না মম, এটা কিন্তু সেই মম না, মানে হচ্ছে এই মম বলতে এই মমর অর্থ হচ্ছে আমার। হ্যাঁ, তো মম শব্দটার মানে হচ্ছে আমার, আর শির মানে হচ্ছে মাথা।
তার মানে হচ্ছে চির উন্নত মমশির বলতে বোঝানো হচ্ছে সব সময় আত্মমর্যাদায় বলিয়ান হয়ে মাথা উঁচু রাখতে হবে, মাথা সবসময় সোজা রাখতে হবে, কারো সামনে কোনো কিছুর ভয়ে মাথা নত করা যাবে না। এমনটা কে বলছেন? এমনটা বলছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এরপরে দেখি, এরপরে আচ্ছা, আহসানুল হক বলছে শীষ মানে মাথা না, শীষ মানে তো হচ্ছে বাঁশি দেওয়া, শির মানে মাথা। আচ্ছা দেখি তারপরে, ওরে বাবা, নাজিফা সুলতানা বলছে হ্যাঁ জাকিয়া বাড়ি মমো। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো দেখলাম। এখন দেখো, শির নেহারি তার মানে হচ্ছে, শির নেহারি মানে কি? নেহারি মানে কি? খাবার কিছু? নেহারি মানে কি? বাবারে বাবা, একজন বলছে যে আমি পুরো কবিতাটা মুখস্থ পারি, আমিও তো পারি না। আচ্ছা, নেহারি মানে ওই খাবার কিছু না, নেহারি মানে হচ্ছে গরুর পায়া বা এই জাতীয় কিছু না। নেহারি অর্থ হচ্ছে দেখে। ঠিক আছে, নেহারির অর্থ কি? নেহারির অর্থ হচ্ছে দেখে। শির দেখে আমার, ঠিক আছে, মানে আমার মাথা এত উঁচু এটা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির, তার মানে হচ্ছে আমার আত্মমর্যাদায় বলিয়ান মাথা দেখে। একটা সেকেন্ড, আমার একটু, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি, হ্যাঁ, কেমন যেন দেখাচ্ছে। ওকে রান। ঠিক আছে, এইবার দুই দেখালে দুই বোঝা যাবে, এতক্ষণ আঙুল দুটো ব্লার হয়ে যাচ্ছিল। শির নেহারি আমার মানে আমার মাথা দেখে, আমার উঁচু মাথা দেখে বা আত্মমর্যাদায় বলিয়ান আমার শক্তি দেখে নতশির ওই শিখর হিমাদ্রির, তার মানে হচ্ছে ওই হিমালয়ের যে শিখর আছে বা হিমালয়ের যে শৃঙ্গ রয়েছে, উঁচু, সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা আছে, সেটাও আমাকে দেখে মাথা নিচু করে। ঠিক আছে, আমার ভয় বা আমার কি, আমাকে সমীহ করে মাথা নিচু করে। ঠিক আছে, তারপরে দেখি, মৃদুল হাসান নীরব বলছে নতশির মানে কি? নতশির মানে হচ্ছে মাথা নিচু করা। নত মানে কি বোঝো না? নত মানে হচ্ছে এই যে বো ডাউন করা, বুঝছো? বো ডাউন করা। আচ্ছা, তারপরে এরপরে আমি চির দুর্দম, তার দুর্দম মানে কি জানো? যাকে সহজে দমন করা যায় না। চির দুর্দম বলতে বোঝানো হচ্ছে যাকে কখনোই সহজে দমন করা যায় না। ওকে, তারপর হচ্ছে দুর্বিনীত, তার মানে বলা হচ্ছে আমি বেশ অবিনীত, মানে একদমই আমি বিনীত না। এইগুলোর অর্থ কি একটু লিখে দিব? আচ্ছা, এগুলো একটু লিখে দেই। দুর্বিনীত মানে হচ্ছে, চির দুর্দম মানে কি তো পারবো, যাকে সহজে দমন করা যায় না। দুর্বিনীত মানে হচ্ছে বিনয়ী নয় এমন। আর নৃশংস শব্দটার মানে হচ্ছে খুবই ভায়োলেন্ট। হ্যাঁ, খুবই ভায়োলেন্ট। ওকে, বুঝে ফেললাম আমরা। তারপরে দেখি, মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ বলতে কি বোঝানো হচ্ছে? দেবতা শিবের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, দেবতা শিব একবার একটা লড়াইয়ে জয়লাভ করার পরে সেটাকে সেলিব্রেট করার জন্য এমনভাবে প্রলয় তাণ্ডব নেচেছিলেন, ঠিক আছে, যাতে করে পুরো পৃথিবীবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল। সেই ঘটনাটার কথাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, বা সেই ঘটনাটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। মহাপ্রলয়ের আমি নটরাজ, ঠিক আছে, তার মানে বলা হচ্ছে যে আমি সেই দেবতা শিব যার প্রলয় তাণ্ডবে বা যার নাচের ভয়ে সমস্ত পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে
এসডি রাহুল বলছে খুবই প্রিয় একটা কবিতা, শুনতেও খুবই ইউফোনিক। আচ্ছা, জেনে খুবই ভালো লাগলো। নাজিফা বলছে নৃশংস মানে কি হিংস্র কিনা? হ্যাঁ কিছুটা। আচ্ছা, কিছুটা কিছুটা। আচ্ছা, দিয়া বলছে বাংলা পড়তে সে ইংরেজি মানে জানতেছে। হ্যাঁ দুইটাই তো জানা দরকার, বাংলা ইংরেজি দুইটাই। আচ্ছা, তারপরে আহ, রেজাউল করিম বলছে ভাইয়া লিখার সাইজ একটু বড় করলে ভালো হতো। তুমি তুমি হচ্ছে তোমার এই যে মোবাইলটা আছে না, মানে মনে করো এই যে তোমার মোবাইলটা আছে না এরকম, তো তুমি তোমার মোবাইলটা এভাবে এভাবে করো, এভাবে করে হচ্ছে ফুল স্ক্রিন করো, তাহলে হচ্ছে তুমি বড় সাইজের লেখা দেখতে পাবা। ওকে, তারপরে সর্দার মোহাম্মদ বলছে নটরাজের জন্যই নাট মন্দির বলা হয়। হ্যাঁ। আচ্ছা, এমডি ফাতিহুল ইসলাম তাইফুর বলছে আমার ছোট ভাইয়া এমন ডান্স করে ঘর ভেঙে যাবে বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এরপরে দেখি, আমি সাইক্লোন আমি ধ্বংস, তার মানে বলা হচ্ছে যে আমি এই ঘূর্ণিঝড় বা আমি এই প্রাকৃতিক দুর্যোগ আমি ধ্বংসাত্মক, ধ্বংস বলতে বোঝানো হচ্ছে যে আমি সবকিছু ধ্বংস করে দেওয়ার শক্তি রাখি বা ক্ষমতা রাখি। আমি মহাভয় আমি অভিশাপ, তার মানে হচ্ছে আমি সকলের জন্য ভয়ের একটা কারণ, আমি সবার জন্য একটা অভিশাপ, আমি সবার জন্য যেন অভিশাপ বয়ে আনি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এমন একটা শক্তি যাকে সবাই ভয় পায় এবং যাকে সবাই অভিশাপের মতো ভয় পায়। কিরকম? যেমন কেউ কাউকে অভিশাপ দিলে যদি সেই ব্যাপারটা অভিশাপটা যদি ফলে যায়, তাহলে যেমন সারা জীবন তাকে সাফার করতে হয়, সারা জীবন যেমন তাকে সাফার করতে হয়, আমি অভিশাপ বলতে কবি সেটাই বলছেন যে কবির কবি যে শক্তিটার কথা বলছেন সেই শক্তিটার বিরুদ্ধাচরণ করলে বা বিরোধিতা করলে তার জন্য একজন মানুষকে, যে তার বিরোধিতা করে সে তার জন্য তাকে সারা জীবন সাফার করতে হয়। ঠিক আছে, ভুগতে হয়। ওকে, তারপরে দেখি এরপরে যেটা বলা হচ্ছে যে আমি অভিশাপ পৃথ্বীর, অর্থাৎ পৃথ্বী বলতে এখানে একজন রাজার পুত্রকে বোঝানো হচ্ছে, বেন রাজার পুত্র। এইটার যে কনটেক্সটটা, এই কনটেক্সটটা তোমাদেরকে আমি এই ক্লাসের পরে দিয়ে দেবো, যেহেতু আজকের কবিতাটা বেশ বড়, আমরা পুরো কবিতাটা বোঝার পরে এই যে পার্টিকুলার যে নটরাজ কেন বলা হচ্ছে দেবতা শিবকে, কিংবা হচ্ছে পৃথ্বী বলতে বেন রাজের পুত্রকে যে বোঝানো হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা তোমাদের জন্য আলাদা করে কনটেক্সচুয়ালাইজ করে দিব। ঠিক আছে, তারপর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। আমি দুর্বার বলতে কি বোঝানো হচ্ছে? তার মানে হচ্ছে আমি কোনো কিছুকেই পরোয়া করি না। দুর্বার শব্দটার আক্ষরিক মানে কি তোমরা দেখি লিখে জানো তো, পারো কিনা? আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, তার মানে আমি সব কিছু ভেঙে তছনছ করে ফেলি। ঠিক আছে, আচ্ছা। আমি অনিয়ম উশৃঙ্খল, তার মানে আমি অনিয়ম উশৃঙ্খল বলতে কবি বোঝাচ্ছেন যে তিনি কোনো ধরনের কোনো নিয়ম রুলস রেগুলেশনস কোনো কিছুই মানেন না। উশৃঙ্খল বলতে তিনি বোঝাচ্ছেন যে তিনি একেবারেই ডিসিপ্লিন না, তার মানে হচ্ছে একটা জিনিস রেগুলারলি বা প্রতিদিন করতে হবে, নিয়ম মেনে নিয়ম মাফিক করতে হবে, এই ধরনের কোনো নিয়মের ধার ধারেন না হচ্ছে কে? কবি। আচ্ছা, দুর্বার বলতে বোঝানো হচ্ছে যাকে দমন করা যায় না। ঠিক আছে, দুর্বার বলতে বোঝানো হয় যাকে দমন করা যায় না। এরপর আমি দোলে আমি দোলে যাই যত বন্ধন, এই এই যে দোলে, এটা কিন্তু আমি দলে যাই না। দলে যাই মানে হচ্ছে কি? দলে যাই মানে হচ্ছে আমি টিমে যাই। মানে মনে করো আমি অস্ট্রেলিয়ার দলে কিংবা আমি নিউজিল্যান্ডের দলে। ঠিক আছে, এই দলে সেই দলে না, এই দলে বলতে পদদলিত করা বোঝাচ্ছে। আমি পদদলিত করে যাই যত বন্ধন, বন্ধন বলতে বন্ড বোঝানো হয়, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, এটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে, মা বাবার সাথে যে সম্পর্ক সেটা হতে পারে, অর্থাৎ এই ধরনের সকল জাগতিক বন্ধনকে তুচ্ছ মনে করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং তিনি বলছেন যে যত নিয়ম কানুন শৃঙ্খল সবকিছুকে তিনি পদদলিত করেন বা সবকিছুকে তিনি পাড়িয়ে পা দিয়ে মারিয়ে সামনে চলে যান। ঠিক আছে, ওকে। আচ্ছা, এমডি আরিফ খান বলছে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে আমার, অনেক ধন্যবাদ আরিফ। তারপরে দেখি, আমি মানি না কোনো আইন, আমি কোনো আইনই মানি না, আমি ভরা তরি করি ভরাডুবি, তার মানে আমি যা কিছু ভরাতরি করি ভরাডুবি, তার মানে হচ্ছে যেই যেই নৌকাগুলো একদম মনে করো সবকিছু দিয়ে পরিপূর্ণ করা। ঠিক আছে, মানে মনে করো হচ্ছে যে আমরা কার্গো শিপ দেখি না, কার্গো শিপ যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন শিপমেন্ট করা হয় তখন কিন্তু সেগুলো কার্গো শিপে বড় বড় হচ্ছে যে কন্টেইনারে করে নিয়ে যাওয়া হয়। তো কবি এত খারাপের খারাপ, কবি কাজী নজরুল ইসলাম এত খারাপের খারাপ, তিনি বলছেন এই ধরনের যে ভরাতরিগুলো সেগুলো তিনি ভরাডুবি করেন, অর্থাৎ তিনি এই ধরনের মানে প্রতিপত্তিশালী যে নৌকাগুলো আছে, জাহাজগুলো আছে, সেগুলো তিনি ডুবিয়ে দেন। চিন্তা করো কেমন খারাপের খারাপ। আচ্ছা, তারপরে ওকে, তারপরে দেখি, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো,
টর্পেডো শব্দটা তো তোমাদের আধুনিক যারা ডিজিটাল যারা তাদের তো টর্পেডোটা সম্পর্কে জানার কথা। তোমরা একটু দেখি, লিখো তো টর্পেডোর মানে তোমাদের মনে আছে কিনা, বা টর্পেডো মানে কি লিখে জানাও তো দেখি আমি একটু। কই এখন টর্পেডোর মানে তোমরা পারতেছো না? আচ্ছা, অনেকেই অনেকগুলো কমেন্ট দিচ্ছ, আমি একটু কমেন্টগুলো দেখি। সেটা হচ্ছে যে আহ, ওরে বাবা, একজন লিখেছে যে টাইটানিক কি কাজী নজরুল ইসলামই ডুবিয়েছেন কিনা। আচ্ছা, পিজন বলছে যে পিজন বলছে হচ্ছে যে সামুদ্রিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন জাহাজে থাকে, ক্ষেপণাস্ত্র উইপন। তাইফুর একটা চমৎকার প্রশ্ন করেছে, ভাইয়া কাজী নজরুল ইসলামের আমলে টর্পেডো ছিল? হ্যাঁ ছিল, অবশ্যই। সম্পারানি বলছে যে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্র। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মোটামুটি সবারই উত্তর সঠিক হয়েছে। আমরা আবার তোমাদের পড়ানোতে ফেরত আসি। আচ্ছা, ডুবোজাহাজ থেকে নিক্ষেপণ যন্ত্রযোগ্য, ওকে ডান, বুঝতে পারলাম। হুম। আচ্ছা, আমাদের স্লাইডটা কোথায় গেল, আমরা একটু স্লাইডটা খুঁজে আনি। হ্যাঁ, এবার মনে হয় স্লাইডটা এসেছে, ওকে ডান। হ্যাঁ, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছো যে মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছো যে ক্ষেপণাস্ত্র টর্পেডো মানে কি। তামিম ইসলাম যে হচ্ছে, ভাইয়া স্ক্রিন এমন হয়ে গেল কেন? টর্পেডোর আঘাতে স্ক্রিন একটু হালকা বেঁকে গিয়েছিল, এখন এখন হচ্ছে আমরা স্ক্রিনটা ঠিক করে ফেলেছি। আচ্ছা, আমাকে হচ্ছে অনেকে বলছে যে ভাইয়া বেন রাজা সম্পর্কে কিছু বলেন। ঠিক আছে, আমি এই ক্লাসটার পরে তোমাদেরকে একটা ছোট্ট নোটের মতো বানিয়ে দিব, সেখানে তোমরা বেন রাজা সম্পর্কে জানতে পারবা, তোমরা সেখানে দেবতা শিব সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যাই নেই। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা তোমাদেরকে আমি দিয়ে দিব। তারপরে দেখি, তো এরপরে আমি ভীম। ভীম হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা উল্লেখ করা হয়েছে, যারা পুরো পৃথিবীটাকে যাদের পুরো পৃথিবীটা যাদের করায়ত্তে ছিল, তার মানে হচ্ছে পুরো পৃথিবীটাকে যারা কন্ট্রোল করতো, সেই পঞ্চপাণ্ডবের একজন ছিল ভীম। ঠিক আছে, তোমরা ওই যে একটা কার্টুন দেখো না যে ভীম 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 ছোটা ভীম, ওইটা। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে ভাসমান আমি ভীম, ভাসমান মাইন। একটা হচ্ছে টর্পেডো, যেটা হচ্ছে টর্পেডো কি জানো? টর্পেডো হচ্ছে মূলত এইটা মনে করো একটা সাবমেরিন। ঠিক আছে, সাবমেরিন থাকে হচ্ছে পানির সারফেসের নিচে, নিচে দিয়ে হচ্ছে সাবমেরিন চলে। তো সাবমেরিন থেকে যে মিসাইলগুলো বের হয়, ঠিক আছে, সাবমেরিন থেকে যে মিসাইলগুলো বের হয় এগুলো হচ্ছে টর্পেডো। এখন ভাসমান মাইন জিনিসটা কি? ভাসমান মাইন হচ্ছে আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে যে তোমরা কখনো কমান্ডোজ এই গেমটা খেললে দেখবা যে পানির উপর দিয়ে কিছু এরকম বড় বড় বলের মতো ভাসে। মনে করো দুইটা বল, ঠিক আছে, এখানে একটা বল আর এখানে একটা বল, মধ্যে দিয়ে একটা তার দিয়ে দুইটাকে সংযুক্ত করা। এটা মূলত অনেক সময় এই যখন কোনো দেশে বিবাদমান কোনো হচ্ছে সমুদ্র ক্ষেত্রে বা কোনো পানির উপর এই জিনিসটা রাখা হয়, যাতে করে ওখান দিয়ে শত্রুপক্ষের কোনো জাহাজ পাস করতে না পারে। কারণ হচ্ছে শত্রুপক্ষের জাহাজ যখনই পাস করতে যাবে, ওই তারটাতে তারা যদি টাচ করে, তখনই ওই দুই পাশে যে দুইটা ভাসমান মাইন আছে বা বোমা আছে, সেটা কিন্তু ব্লাস্ট করবে বা ফুটবে। এইটা কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো টর্পেডোর মাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে
এই কবিতাটা পড়ার আগে কাজী নজরুল ইসলামকে তোমরা যতটা পুরানো আদিমকালের মানুষ মনে করতা, আশা করি এই কবিতাটা পড়ার পর তোমাদের আইডিয়া কিছুটা পাল্টেছে যে কাজী নজরুল ইসলাম আসলে ততটা আদিমকালের মানুষও না, তিনি টর্পেডো, মাইন এইসব সম্পর্কেও ধারণা রাখতেন, ঠিক আছে। আর কাজী নজরুল ইসলাম নিজেও কিন্তু ডিফেন্সে ছিলেন, নিজেও কিন্তু তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাই এসব সম্পর্কে জানা মানে না জানার তার কথা না, ঠিক আছে। তারপর দেখি আল্লাহ তামিম ইসলাম এত খারাপ বলছে যে ভীম সাবান নাকি, না এটা ভীম সাবান না। তারপরে দেখি আমি ধৈর্যটি, ধৈর্য বলতে এখানে শিবকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা নটরাজ বলতে শিবকে দেখেছিলাম। তারপর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, তার মানে হচ্ছে আমি এলোকেশে ঝড় মানে কি, মানে হচ্ছে একদম যেই ঝড় অকাল বৈশাখীর, যেই ঝড় এসে আমাদের একদম চুল এলোমেলো করে দেয় এরকম যেটা, ঠিক আছে, এই রকম যে ঝড়টা সেটা হচ্ছে এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, সুত শব্দটা মানে হচ্ছে পুত্র, সুত, সুত শব্দটার মানে কি, সুত শব্দটার মানে হচ্ছে পুত্র, কার পুত্র, বিশ্ব, কার পুত্র, বিশ্ববিধাতার বা বিশ্বের স্রষ্টার, ঠিক আছে, বুঝতে পারছো এটা কার পুত্র, কবি বলছেন তিনি বিশ্ববিধাতার পুত্র। আচ্ছা তারপরে দেখি ওকে আহসানুল হক বলছে বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর মানে হচ্ছে আমি বিশ্ববিধাতার বিদ্রোহী সন্তান, এক্স্যাক্টলি। আচ্ছা তারপরে বলবীর চির উন্নত মমশীল, আমি সৃষ্টি আমি ধ্বংস, তার মানে আমি সৃষ্টিও আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। এখন দেখো এই একটা জায়গায় এই যে এখানে কয়েকটা শব্দ বলা হয়েছে, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশা বসান। তার মানে এই যে কয়েকটা, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কবি কিন্তু কয়েকটা কন্ট্রাডিকশন দেখাচ্ছেন, কিছু কনফ্লিক্ট দেখাচ্ছেন, তার মানে কিছু বিপরীত শব্দ কিন্তু তিনি বলছেন। তার মানে তিনি বলছেন আমি সৃষ্টিও আমি ধ্বংস, আমি লোকালয় মানে যেখানে অনেক মানুষ থাকে, আবার আমি শ্মশানও, তার মানে হচ্ছে যেখানে কোনো মানুষই থাকে না। লোকালয় বলতে যেখানে প্রাণের স্পন্দন আছে সেই জায়গাটাও আমি, আর যেখানে শ্মশান অর্থাৎ যেখানে প্রাণের স্পন্দন নাই সেই জায়গাটাও আমারই প্রতিনিধিত্ব করে, এমনটাই বলার চেষ্টা করেছেন তিনি। আমি অবসান নিশা বসান, তার মানে হচ্ছে নিশির অবসান, রাত্রির অবসান। আমি ইন্দ্রাণী সুত, সুত মানে কি বলতো, সুত মানে একটু আগে আমরা পড়েছি, সুত মানে কি এবার তোমরা বলো। এস ডি রাহুল বলছে প্রতিবাদী রূপ ফুটে উঠেছে, এক্স্যাক্টলি। সুত শব্দটার মানে হচ্ছে পুত্র, হ্যাঁ অলরেডি তোমরা পারছো। যারা বলছো সন্তান তাদেরটা একটু হালকা ভুল হয়েছে, কারণ হচ্ছে সন্তান বলতে আসলে পুত্র কন্যা দুইটাই বোঝানো হয়, সুত বলতে পুত্র বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা ওকে, তো ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী, আর ইন্দ্রাণী সুত বলতে বোঝানো হয় হচ্ছে ইন্দ্রাণীর পুত্র অথবা ইন্দ্রের পুত্র একই, ঠিক আছে। তো তার নাম হচ্ছে জয়ন্ত। হাতে চাঁদ, হাতে চাঁদ, ঠিক আছে। আর ভালে, ভালে মানে কি, ভালে মানে হচ্ছে কপালে, কপালে সূর্য, তার মানে তার শক্তি সামর্থ্যের কথা বোঝানো হচ্ছে, তার প্রভাব প্রতিপত্তির কথা বোঝানো হচ্ছে। জয়ন্তের প্রভাব প্রতিপত্তি কিরকম ছিল, তার হাতে ছিল, হাতে ছিল চাঁদ আর কপালে ছিল সূর্য, এরকমটাই তার শক্তি বা প্রতিপত্তি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশি আর হাতে রণতুর্য, রণতুর্য বলতে যুদ্ধের ঘন্টা বোঝানো হয়, রণতুর্য বলতে কি বোঝানো হয়, যুদ্ধের ঘন্টা বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে তাজকিয়া আক্তার বলছে নিশা বসান মানে কি, নিশির অবসান বা রাত্রের অবসান বা দিন হওয়া, সকাল হওয়া, ভোর হওয়া। তারপরে দেখি আচ্ছা এরপরে দেখি মোফাজ্জল হোসেন বলছে বাহ এখনো 120 জনের মতো, সায়েন্সের ক্লাস হলে 50 জন থাকতো না এখন, এটা তো খুবই খারাপ, সায়েন্সের ক্লাসে তো আরো বড় ধরা খাবা। নাজিফা সুলতানা বলছে কাজী নজরুল ইসলামের এত মেধা কই থেকে আসছিল, আই হ্যাভ নো আইডিয়া। কাজী নজরুল ইসলাম খুব যে বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন তাও না, অর্থাৎ তিনি নিজেই স্বশিক্ষিত ছিলেন, নিজেই বইপত্র বেশি পড়তেন। আমরা কিন্তু লাইব্রেরি প্রবন্ধটা যখন পড়েছি তখন কিন্তু এই ব্যাপারটা বারবার লেখক কিন্তু প্রমথ চৌধুরী কিন্তু বারবার এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে যারা পড়ালেখা করেন নিজ উদ্যমে বা নিজ উদ্যোগে তারাই কিন্তু জীবনে আসলে এগিয়ে যান, যে এই ব্যাপারটা আমরা দেখছি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে। আচ্ছা তারপরে দেখি আমি বেদুইন আমি চেঙ্গিস। আচ্ছা তো বেদুইন হচ্ছে আরবের একটা বংশের নাম যারা মূলত
একটু যাযাবর, তার মানে যারা কোথাও সেটেল ডাউন করে না, যারা এক জায়গায় বেশি দিন স্থায়ী হয় না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায়। আমি চেঙ্গিস, চেঙ্গিস হচ্ছে যারা মঙ্গলয়েড সভ্যতার কথা জানো, এই মঙ্গলদের একজন রাজা ছিল চেঙ্গিস খান, এবং চেঙ্গিস খান কিন্তু খুবই হিংস্র একজন ছিলেন, ঠিক আছে? অর্থাৎ তার হাতে কিন্তু অনেক মানুষ মারা গেছে এই চেঙ্গিস খানের কাছে। তোমরা যদি তার ব্যাপারে আরও জানতে চাও তাহলে তোমরা হচ্ছে নেটে অনলাইনে সার্চ করতে পারো চেঙ্গিস খান লিখে, তাহলে তোমরা তার ব্যাপারে আরও ইন ডিটেলস জানতে পারবা। আচ্ছা, এরপরে দিয়া বলছে বেদে বলে যাদের, না বেদে আর বেদুইন পুরোপুরি একই না আসলে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো, আমি আপনারে ছাড়া এটা কি আপনাকে বোঝাচ্ছে নাকি আপনকে বা নিজেকে বোঝাচ্ছে? বলো তো দেখি। আচ্ছা, কুর্নিশ মানে হচ্ছে নত করা, এই যে কুর্নিশ মানে হচ্ছে যে মাথা নত করা। দিয়া জিজ্ঞেস করছে। শম্পা রানী বলছে নিজেকে, সর্দার মোহাম্মদ নিজেকে, সবাই বলছে নিজেকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইখানে কবি একটা কথা বলেছেন, দেখো কবি এখানে একটা কথা বলছেন যে আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না, বা নিজেকে ছাড়া আমি কারো ভয়ে ভীত না, বা নিজে ছাড়া আমি কারো কাছে কারো বশতা স্বীকার করি না। এই যে, ঠিক আছে? এস ডি রাহুল বলছে সৃষ্টিকর্তাকে, কিন্তু এইখানে কবি আসলে নিজের কথাই বোঝাচ্ছেন, ঠিক আছে? আমি আপনারে ছাড়া করি না কাহারে নির্দেশ। কারণ একটা জিনিস তোমরা একটু বুঝো। আচ্ছা, তো এস ডি রাহুল যেহেতু মনে করছো যে আচ্ছা এইটা এইখানে আপনারে বলতে আসলে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, কেন এটা আপনারে বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না নিজের কথা বোঝানো হচ্ছে, সেটা একটু বোঝো তুমি। এতক্ষণ পর্যন্ত আমরা যে কবিতাটা পড়লাম, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা এই যে কবিতাটা পড়লাম, তুমি দেখো তো পুরা কবিতাটায় কবি কিন্তু নিজেকে সম্বোধন করে কথা বলছেন, নিজের ফিচার বলছেন, নিজের গুণগান গাইছেন, নিজের সম্পর্কে ব্র্যাক করছেন, নিজের সম্পর্কে বাড়িয়ে বলছেন, আমি এই, আমি সেই, আমি হনু, আমি তনু, ঠিক আছে? অনেক 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 কিছু কিন্তু কবি কাজী নজরুল ইসলাম নিজের সম্পর্কে বলছেন। তাই হুট করে এসে আউট অফ দ্য কনটেক্সট এখানে আপনারে বলতে আসলে সৃষ্টিকর্তাকে সম্বোধন করা হচ্ছে না, এখানেও কবি নিজের কথাই বলছেন। আশা করি এস ডি রাহুল তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, ইসমাইল ইসলাম বলছে নিজেকে কুর্নিশ মানে কি হচ্ছে নিজের কাছে মাথা নত করা। কুর্নিশ শব্দটার মানে হচ্ছে মাথা নত করা, আর নিজেকে কুর্নিশ করা বলতে বোঝাচ্ছে যে নিজের বশ্যতা স্বীকার করা। তার মানে ব্যাপারটা বোঝো, সহজ করে বোঝাই। মনে করো একটা কাজ আমাকে আমার বস করতে দিয়েছে বলেই আমি করব, ব্যাপারটা এরকম না। একটা কাজ আমি তখনই করব যখন সেই কাজটা করতে আমার ভালো লাগবে। এটা হচ্ছে নিজের কাছে নিজেকে কুর্নিশ করা, বুঝছো? ক্লিয়ার? আমি হনু আমি তনু মানে কি বুঝো নাই? তার মানে হচ্ছে আমি বিশাল বড় কিছু একটা। অনেকে বলে না যে আমি জীবনে এই করছি, আমি জীবনে সেই করছি। এই মনে করো যে বাংলাদেশ ক্রিকেটে যখন ধরা খায়, তখন দেখো না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোকরা বলে যে আমাদের সময় আমরা এইভাবে এইভাবে অমুক তমুক করেছি, আমাদের সময় এই ফ্যাসিলিটি ছিল না, স্পন্সরশিপ ছিল না, তাও আমরা এটা করেছি। ওই যে আমাদের মা বাবারা বলে না, আমরা যখন ছোট ছিলাম তখন নদী পার হয়ে 12 মাইল হেঁটে দৌড়িয়ে কাদা সাঁতরিয়ে আমরা স্কুলে যেতাম, আবার স্কুল থেকে ফেরত আসতাম, স্কুল থেকে ফেরত এসে আমরা আবার হাল চালাতাম, আমরা আবার চাষ করতাম। তো এই ব্যাপারগুলো আর কি, যে নিজের সম্পর্কে অনেক বলা। আচ্ছা, তারপরে দেখি সাব্বির বিন তালেব তুষার বলছে হনুমান। না, হনু বলতে হনুমান বুঝাই না রে বাবা, এই এই হনু তনু বলতে অনেক বিশাল কিছু একটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখি, এরপরে দেখি, হ্যাঁ তাইফুর বলছে যে হ্যাঁ আমাদের সময় মা বাবারা কুমিরের পেটে বসে পড়ালেখা করতেন। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি, এরপরে হচ্ছে যে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান বলতে একটা নির্দিষ্ট দিকের কথা বোঝানো হয়, ঠিক আছে? ঈশান বিশানে ওঙ্কার বলতে শিবের প্রলয় বাঁশির কথা বলছে। ওঙ্কার বলতে ওই বাঁশির আওয়াজটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? বিশান বলতে কি বোঝানো হচ্ছে? বিশান বলতে ওই বাঁশির শব্দটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, ওকে, তারপরে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি ইসরাফিল, ইসরাফিল আলাইসাল্লামকে আমরা চিনি, বলতো ইসরাফিল আলাইসাল্লাম কি করতেন বা তার কাজটা কি ইসরাফিল আলাইসাল্লামের? হিব্রু ভাষায় নামকরণ করা একজন বলেছে ভাই আপনার ক্লাস ভালোই লাগে আমার কাছে। আমারও আমার ক্লাস অনেক ভালো লাগে। জোকস আবার তোমাদের ক্লাস নিতে আমারও অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। এই আবুল হাশেম বলছে সিংগায় ফুক দেওয়া। আচ্ছা, আসানুল হক বলছে কিয়ামতের সময় সিংগা ফুক দিবেন। নাজিফা সুলতানা বলছে আমরা স্কুল থেকে আসার সময় 2 টাকার আইসক্রিম খাইতাম।
আচ্ছা, নাইম আক্তার চৌধুরী বলছে কাদাতে কেউ সাঁতরায় ভাইয়া, কাদাতে কেউ যেরকম সাঁতরায় না সেরকম কুমিরের পেটে বসে হতে কেউ পড়ালেখা করে না। আচ্ছা হ্যাঁ, মোটামুটি মোটামুটি সবাই হচ্ছে এই ব্যাপারটা জানি। তো আমি যেটা বুঝলাম যে এতক্ষণ পর্যন্ত তোমাদের যা পড়ালাম, পড়ানোর পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা ধর্মের বিভিন্ন কনটেক্সটের কথা উল্লেখ করা হচ্ছে এখানে। যেমন হিন্দু ধর্মাবলম্বীদের যে মহাভারত আছে সেখান থেকে অনেক কিছু উল্লেখ করা হচ্ছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মের কথাও কিন্তু উল্লেখ করা আছে। তো কবি এই জন্যই কাজী নজরুল ইসলামকে বলা হতো অসাম্প্রদায়িক একজন কবি, কারণ হচ্ছে তিনি দুই ধর্মকেই প্রায়োরিটি দিয়ে লিখতে পারতেন। ঠিক আছে, আচ্ছা দেখি। তো আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, ঠিক আছে। তো ইসরাফিলের কাজ তোমরা সবাই জানো, আলাদা করে ব্যাখ্যাতে আর দিলাম না, কমেন্ট পড়েই বুঝতে পেরেছি যে তোমরা সবাই চিনো ইসরাফিল আলাইসাল্লামকে। আমি পিনাক পানির, পিনাক হচ্ছে আবারও শিবকে বোঝানো হচ্ছে। পানি বলতে এই পানি কিন্তু জল না, প আকার দন্তন্য রস্যিকার যদি হতো তাহলে সেটা হতো জল বা ওয়াটার। আর এইখানে পানি প আকার মূর্ধন্য রস্যিকার, এই পানির মানে হচ্ছে হাত, এই পানির মানে হচ্ছে হাত। মানে ওই যে অনেক সময় আমরা দেখি না যে কন্যার হাত দান করাকে বলা হয় যে কন্যার পানি দান, ঠিক আছে, তার মানে কিন্তু কন্যার হাত দান করা বোঝায়, বুঝছো। আচ্ছা তারপরে দেখি, এরপরে ডমরু, ডমরু মানে হচ্ছে বাদ্যযন্ত্র। আর ত্রিশূল অনেকে দেখেছো, আমরা কিন্তু ত্রিশূল অনেক সময় দেখেছি যে এরকম তিনটা কাটা থাকে, হ্যাঁ এটা দিয়ে খোঁচা দেওয়া যায়। আচ্ছা, তো এই ত্রিশূল ধর্মরাজের দণ্ড, তার মানে এই ত্রিশূলটাও কিন্তু অনেক সময় দেখা যায় যারা এই হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তারা মূলত একটা সময় তাদের আত্মরক্ষার্থে এই ত্রিশূলগুলো ব্যবহার করতেন, এবং ত্রিশূলের কিন্তু ধর্মীয় গুরুত্ব আছে তাদের কাছে। ধর্মরাজের, ধর্মরাজ বলতে এখানে যমরাজকে বোঝানো হচ্ছে, যমরাজের দণ্ড। আমি চক্র, আবারও দেবতা বিষ্ণুর কথা বোঝানো হচ্ছে। ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, ঠিক আছে। আমি খ্যাপা দুর্বাসা, দুর্বাসা বলতে এমন একজন মনীষীর কথা বোঝানো হয় যিনি হচ্ছে অত্যন্ত খ্যাপা ছিলেন, তার কাছে গেলেই তিনি মানে বিভিন্ন রকম অভিশাপ দিতেন, ঠিক আছে। আচ্ছা, বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্র হচ্ছে একজন আরো একজন পৌরাণিক মুনি বা হচ্ছে একজন ঋষি, তার শিষ্যত্বের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাজকি আক্তার বলছে ডমরু মানে কি, ডমরু এক ধরনের বাদ্যযন্ত্র। আমার হাতের কাছে এখন তো ডমরু নাই, কিভাবে যে তোমাদের ডমরু দেখাই। আচ্ছা তারপরে দেখি, আমি দাবানল দাহ, দাবানল মানে হচ্ছে আগুনের দাবদাহ আছে না, যখন একটা বন জঙ্গল অ্যামাজন বনে অনেক সময় আমরা দেখি না যে আগুন লেগে গেছে, ওইটাকে বলা হয় দাবানল, ঠিক আছে, যে প্রচুর বড় সড়ো আগুন লেগেছে। দাহন করিব বিশ্ব, বা পুরো পৃথিবীকে পুড়িয়ে দিব। আমি উন্মন মন উদাসীর, মানে হচ্ছে আমি উন্মন বলতে হচ্ছে আনমনা, আনমনা বুঝো, আনমনা মানে কি, আমি একটু লিখে দিই এটা, আনমনা। তার মানে আমার মধ্যে একটা বৈরাগ্যের ভাব আছে। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির, তার মানে হচ্ছে আমি মানে আমি এতক্ষণ পর্যন্ত তো সব কনফিডেন্ট কথাবার্তায় বলা হয়েছে, এখন বলা হচ্ছে যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তার মানে হচ্ছে আমি একজন বিধবা যেরকম তার তার যেরকম দুঃখটা, সেই দুঃখটার মতোই আমি আমি হতাশ, যে অনেক হতাশাগ্রস্ত, সেই হতাশাগ্রস্ত যে হতাশাটা, সেই হতাশাটাও আমারই প্রতিনিধিত্বকারী, বা আমি সেই নিজেই সেই হতাশাটারও প্রতিনিধিত্ব করি। তারপর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, তার মানে আমি পথবাসী, পথে বাস করে যারা চিরগৃহহারা, বা সবসময়ের জন্য যারা চিরকালের জন্য গৃহহারা বা ঘর হারিয়েছে এমন যত পথিক আছে, তাদের বঞ্চিত হওয়ার যে ব্যথাটা, তাদের বৈষম্যের শিকার হওয়ার যে ব্যথাটা, সেই ব্যথাটারও প্রতিনিধিত্ব করি, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত বলতে হচ্ছে অপমানিত বোঝায়, যে যাকে অপমান করা হয়েছে তার যে মনের ব্যথা, বিষের জ্বালা, প্রিয় লাঞ্ছিত আমি উত্তর বায়ুমলয়, তার মানে হচ্ছে এই মলয় বলতে হচ্ছে পর্বত বোঝায়, আর অনিল বলতে তো বাতাস বোঝায়, তার মানে হচ্ছে এই যে উত্তরের যে বায়ুটা, ঠিক আছে, উত্তরের বায়ুটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে বসে আমাদের যে ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার অন্যতম কারণ হচ্ছে
উত্তর দিক থেকে যে বাতাসটা আসে, অর্থাৎ হিমালয়ের দিক থেকে যে বাতাসটা আসে, সেই বাতাসটার কারণে শীতকালে যে হিমালয়ের দিক থেকে যে বাতাসটা আসে, সেই বাতাসটার কারণে কিন্তু আমাদের মূলত ঠান্ডা লাগে বা এই দেশে এত শীত পড়ে। ঠিক আছে, তো উত্তরের যে বায়ুটা, ওই বাতাসটা কিন্তু এই পুরো ভূখণ্ডের জন্যই বেশ ভয়ঙ্কর। তারপর এরপরে আবার বলছেন, ওই ভয়ঙ্কর বাতাসের পর আবার বলছেন উদাস পূরবী হাওয়া। আর পূরবী হাওয়ার ঘটনা হলো অন্যরকম। উত্তর দিকের বাতাসটা হচ্ছে নির্দিষ্ট, যে উত্তর দিক থেকে আসে। আর পূরবী হাওয়াটা কিরকম জানো? পূরবী হাওয়া হচ্ছে মৃদুমন্দ বাতাস। তার মানে এই বাতাসটা কোন দিকে যাচ্ছে এটার কোনো দিকের ঠিক নেই। কোনো সময় উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, কখনো দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, কখনো পূর্ব থেকে পশ্চিমে, কখনো উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বিভিন্ন দিকে আসা যাওয়া করছে যে বাতাসটা, সেটাকে বলা হয় পূরবী। তো পূরবী বাতাসটাকে বলা হচ্ছে, পূরবী হাওয়াটাকে বলা হচ্ছে উদাস, কারণ এটার আসলে কোনো মনের ঠিক নাই, দিকের ঠিক নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি। ওকে, দিয়া বলছে এই জন্যই রাজশাহীতে এত বেশি ঠান্ডা, উত্তর দিকে অবস্থিত। হ্যাঁ, তোমরা দেখবা যে আমাদের দেশের উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা বেশি পড়ে, কারণ উত্তর দিকে যে বাতাসটা, এই বাতাসটা বেশ ভয়ঙ্কর। ওকে, তারপরে আমি পথিক কবির গভীর রাগিনী। রাগিনী বলতে গানের সুর বোঝানো হচ্ছে, আর পথিক কবি মানে হচ্ছে পথে পথে হেঁটে চলে যে কবি, তার কথা। বেনুবিনে গান গাওয়া, তার মানে বাঁশি ও সেতারে যে গান গাওয়া হয়, আমি সেটাই। আমি আকুল নিদাঘ তিয়াসা, নিদাঘ মানে হচ্ছে মেটে না এমন। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমি একটু লিখে দিই। তিয়াসা মানে তো পিপাসা, এটা আমি জানি, আমরা জানি। নিদাঘ বলতে হচ্ছে গভীর, নিদাঘ বলতে বোঝানো হয় গভীর। আমি রৌদ্র রুদ্র বা হচ্ছে আমি রাগান্বিত সূর্য, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া কবি। ঠিক আছে, আচ্ছা তার মানে বোঝানো হচ্ছে যে আমি মরুভূমির যেরকম ঝরঝর করে, আমি নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা, এটা একটু লিখে দেই। হ্যাঁ, আচ্ছা মরু নির্ঝর ঝরঝর, তার মানে হচ্ছে মরুভূমির যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটার যেই ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু সবার কাছে আছে। কারণ মরুভূমির মতো একটা জায়গা যেখানে আশেপাশে কোথাও পানি নেই, সেখানে যদি একটা ঝর্ণা পাওয়া যায়, সবাই যেমন তার দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে, তেমনটাই হচ্ছেন কবি। আমি শ্যামলিমা ছায়া কবি, তার মানে হচ্ছে আমি আমি হচ্ছে সবুজে ঢাকা, সবুজে ছায়ায় ঢাকা, যেন একটা ছবির মতো। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণে উল্লেখ করা গানের দেবতা, তার বাঁশি। মহাসিন্ধু, সিন্ধু মানে কি দেখি? আচ্ছা, এমডি জাহিদ হাসান বলছে ভাইয়া আমরা তো জানি মিকাইল আলাইসাল্লাম বৃষ্টির দায়িত্বে আছেন, কিন্তু এখানে তো ইসরাফিল আলাইসাল্লামের কথা বলা হয়েছে। ইসরাফিল আলাইসাল্লাম বৃষ্টির দায়িত্বে আছেন এই কথা কোথায় বলা হয়েছে? আমি তো দেখি নাই। আচ্ছা, কে যেন বলছো যে আজকে আর পড়াবেন না? আজকে আর খুব বেশি নেই, আর অল্প 5-10 মিনিট পড়লে আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা শেষ করে দিই আজকে এই ক্লাসটা। আরেকটা ক্লাসে এটা টেনে নিয়ে গেলে তোমাদের জন্যই মনে রাখতে সমস্যা হবে। আজকে একটা, আবার কিছুদিন পর একটা, যেহেতু আগামী ক্লাস আবার বৃহস্পতিবারে দেরি আছে, সো আমরা আজকেই শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখি। ঘুম মম বাঁশরি তানে পাশরি। বাঁশরি তানে মানে হচ্ছে বাঁশির সুরে ভুলে যাওয়া, ভুলে যাওয়া ঘুম। ঠিক আছে, বাঁশির সুরে ভুলে যাওয়া ঘুম, তার মানে হচ্ছে অনেক সময় এরকম হয় না যে অনেক সুন্দর বাঁশির শব্দ বা গানের শব্দ শুনে আমরা একটু আনমনা হয়ে যাই, আমাদের যে কাজে কনসেন্ট্রেশন সেই কাজ থেকে আমরা সরে যাই। এমনটাই এখানে বোঝানো হচ্ছে যে আমি সেই বাঁশির সুর, যেই বাঁশির সুর শুনলে মানুষ তার ঘুম ভুলে যায়। আচ্ছা, আমি শ্যামের হাতের বাঁশি। শ্যাম বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। আমি রুষে উঠি, রুষে বলতে হচ্ছে রাগান্বিত হয়ে। আচ্ছা দাঁড়া, এটা লিখে দিই। আমি রাগান্বিত হয়ে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে 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 যায় কাঁপিয়া। তার মানে হচ্ছে আমি যখন রাগ প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি, বিদ্বেষ প্রকাশ করি, তখন আমি এত রাগ দেখাই যে সপ্ত নরক বা এই যে 7তম যে নরকটা, অর্থাৎ হাবিয়া দোজকের কথা বলা হচ্ছে, এইটার কথা আসলে তোমরা অনেকেই জানো। হাবিয়া দোজক হচ্ছে মনে করো দোজকের মধ্যে সবচেয়ে খারাপ স্তরের দোজক যেটা, সেটা হচ্ছে হাবিয়া দোজক। তো এই হাবিয়া দোজকের যে আগুনটা, সেটাও কিন্তু প্রকাণ্ড আগুন, সেই আগুনটাও কেঁপে কেঁপে নিভে যায় আমার ক্ষোভ, আমার রাগ দেখে।
আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল, নিখিল অখিল বলতে এখানে পুরো বিশ্বজগতের কথা বোঝানো হচ্ছে, পুরো বিশ্বজগৎ ব্যাপিয়া। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম বলতে হচ্ছে দেবতা বিষ্ণুর একজন অবতার, তার নাম হচ্ছে পরশুরাম। পরশুরাম কিন্তু ফেনীর একটা জায়গার নামও আছে, ঠিক আছে, তোমরা ম্যাপেও এটা সার্চ করে দেখতে পারো যে ফেনীর একটা জায়গার নাম কিন্তু পরশুরাম আছে। সেই পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝি। ক্ষত্রিয় আসলে কারা? যারা বংশানুক্রমে যুদ্ধ করেন তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। তার মানে যাদের ফ্যামিলি টাইটেল ক্ষত্রিয়, তাদের মূল পেশাই হচ্ছিল যুদ্ধ করা। কবি এই জায়গায় বলছেন যে আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, তার মানে এই যে ক্ষত্রিয় যারা আছেন, যারা যুদ্ধ করে, তাদের সবাইকে আমি নিধন করব, মেরে ফেলবো, ওই যে থানোসের মতো, হ্যাঁ, একদম সবাইকে মেরে ফেলবো, সরিয়ে ফেলবো। তাহলে কি হবে? যারা যুদ্ধ করে তাদেরকে যদি আমি সবাইকে মেরে ফেলি তাহলে কি হবে? যুদ্ধ করার মতো কোনো লোকও থাকবে না, পুরো পৃথিবীতে শান্তি চলে আসবে। এমনটাই কবি বলছেন এবং মনে করতেন। কবি বলছেন যে নিক্ষত্রিয় করিব বিশ্ব, পুরো ক্ষত্রিয়দেরকে নিধন করব যাতে করে পৃথিবীতে শান্তি আসে, যুদ্ধ যাতে আর না হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি সিন্ধু মানে কি জিজ্ঞেস করছো অনেকে। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সাগর। বিষাদ সিন্ধু মানে কি? সমুদ্রের মতো দুঃখ। আমি হল বলরাম স্কন্ধে, তার মানে হচ্ছে আমি বলরামকে, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই। শ্রীকৃষ্ণের এই বড় ভাই বলতে শ্রীকৃষ্ণের কিন্তু সৎ বড় ভাই, ঠিক আছে, আমরা ওই যে বলি না সৎ ভাই, সৎ বাবা, সৎ মা, হ্যাঁ। সো শ্রীকৃষ্ণের সৎ ভাই ছিলেন হচ্ছে বলরাম, তার স্কন্ধে, স্কন্ধে মানে হচ্ছে কাঁধে হল বা লাঙল। আমি উপাড়ি ফেলিব বা আমি উপড়ে ফেলবো অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত। তার মানে এই জায়গাটায় বোঝানো হচ্ছে যে আমি পুরো পৃথিবীতে মহাসৃষ্টির আনন্দে সকল কিছুকে উপড়ে ফেলবো, সকল যে জরা দুঃখ দুর্দশা আছে সব কিছুকে উপড়ে ফেলবো নতুন কিছু সৃষ্টির আনন্দে। অনেকটা আমি তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে দেখা যায় না, আমি একটু একটা রিলেভেন্ট এক্সাম্পল দেই যে কেন নবসৃষ্টির আনন্দে আসলে জিনিসপত্র উপড়ে ফেলতে হবে। ঘটনাটা আসলে কি? তোমরা অনেক সময় দেখেছো যে গাছ কেটে ফেলার পরে গাছের যে গুড়িটা বা গাছের যে শিকড়টা সেটা কিন্তু একটা জায়গায় থেকে যায়, তাই না? মানে মনে করো একটা গাছ, এত বড় একটা গাছ, হ্যাঁ, গাছের যে গাছ যখন কাটা হয় সেটা কিন্তু শেকড় সহ কাটা হয় না, দেখা যায় যে গাছের গুড়ির এই জায়গাটা থেকে কাটা হয়। তার মানে দেখা যায় যে গাছের এই যে শেকড় বা উঁচু অংশটা এটা কিন্তু থেকে যায়। এখন এটা যদি থেকে যায়, এটা যদি উপড়ানো না হয়, সেখানে কিন্তু নতুন গাছ লাগানো বা নতুন গাছের পক্ষে জন্মানো সম্ভব হয় না। সো ওই যে পুরানো যেটা আছে সেটাকে উপড়ে ফেললেই কিন্তু নতুন সৃষ্টির আনন্দটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি আমি সেই দিন হব শান্ত। আমরা একদম কবিতার শেষ প্রান্তে চলে এসেছি। যবে উৎপীড়িত মানে হচ্ছে যাকে উত্তক্ত করা হয়েছে, উৎপীড়ন করা হয়েছে, যাকে নির্যাতন করা হয়েছে, হ্যারাস করা হয়েছে বা এক্সপ্লয়েট করা হয়েছে। ক্রন্দন রোল বা হচ্ছে কান্নার সুর আকাশে বাতাসে ধ্বনিবে না। তার মানে হচ্ছে আকাশে বাতাসে এই যে অত্যাচারের শিকার হয়েছে তার কান্নার শব্দ, কান্নার সুর আকাশে বাতাসে যখন ঘুরে বেড়াবে না। অত্যাচারীর খড়গ, খড়গ বলতে কি বোঝানো হয় জানো? তোমরা যদি কখনো মন্দিরে যাও, মন্দিরে দেখবা যে পাঠা বলি দেওয়া হয়। তোমরা কি জানো যে পাঠা যে বলি দেওয়া হয় এখানে একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে পাঠার যে মাথা বা কল্লা সেটা এক কোপে ফেলতে হবে। তো এক কোপে পাঠার কল্লা কিভাবে ফেলা যায়, এইটাও একটা ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে সেখানে দেখবা যে আগে এইভাবে কিন্তু বিভিন্ন মধ্যযুগে এইভাবে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তার মানে হচ্ছে একজন মানুষকে এরকম একটা কাঠের জায়গা, সেখানে হচ্ছে এরকম একটু মনে করো ঢালু, হ্যাঁ, এতটুকু একটা কাঠের তক্তা, এখানে একটু ঢালু, এখানে মানুষের যাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তার মাথাটা এভাবে ঢুকানো হতো, হ্যাঁ, বুঝছো? তারপরে তার এইখানে ঘাড়ে হচ্ছে কোপ দেওয়া হতো, যেভাবে এখনো দেখা যায় যে পাঠা বলি দেওয়া হয় এক কোপে কল্লা ফলানোর জন্য। ঠিক আছে, তো ওই যে খড়গ হচ্ছে মূলত এইটা, যেখানে একজন মানুষকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। তার মানে হচ্ছে এই যে পঞ্চপাণ্ডবের একজন যে ভীম, তার যেই খড়গ বা হচ্ছে এই যে অত্যাচারীদের
এই যে অত্যাচারীদের যে অস্ত্র, সেই অস্ত্রটা যখন এই পুরো পৃথিবীতে যখন কোথাও ঝংকার তুলবে না, আওয়াজ তুলবে না, আমি তখন শান্ত হব। আমি বিদ্রোহী রণক্লান্ত হব, তার মানে হচ্ছে যুদ্ধ করে বিগ্রহ করে সংগ্রাম করে আমি তখন শান্ত হব। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। তার মানে হচ্ছে ততদিন পর্যন্ত আমি আমার মাথাকে উঁচু রাখবো, শির ক্রমাগত উন্নত রাখবো, যাতে করে কোনো কিছুই আমাকে দমন করতে না পারে। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি তোমাদের কাছে কবিতাটা মোটামুটি ক্লিয়ার। আমি মোটামুটি বলছি এই কারণে, কারণ হচ্ছে আমি জানি যে তোমাদের এখনো আরো অনেক কিছু পড়তে হবে। তো আমরা কবিতাটার ব্যাখ্যা মোটামুটি জানলাম, কবিতার এই যে এইখানে যে ব্যাখ্যাটা আছে সেটাও আশা করি তোমরা পারবা। আমাদের আজকের ক্লাসটা যেহেতু অলরেডি বেশ কিছুক্ষণ সময় এক্সটেন্ড হয়েছে, তাই আমরা আজকের ক্লাসটা আর বেশি বড় না করে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতে পারি। সো সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প, কবিতা অথবা বাংলা দ্বিতীয় পত্রের কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।